আনিসুজ্জামানের কতকাল ধরে প্রবন্ধটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের এক জীবন্ত ও সচিত্র দলিল। ইতিহাস বলতে আমরা সাধারণত রাজা বাদশাহদের যুদ্ধ, জয় পরাজয় আর রাজবংশের তালিকা বুঝি, কিন্তু লেখক এখানে সেই প্রথাগত ইতিহাসের বাইরে গিয়ে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনযাত্রা, তাদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ এবং সমাজ ব্যবস্থার এক সূক্ষ্ম ও দীর্ঘ বিশ্লেষণ করেছেন। প্রবন্ধটির প্রতিটি অংশ এবং প্রাচীন বাঙালির জীবনবোধ নিয়ে এখন আমরা অত্যন্ত বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হয়েছিল প্রায় ২৫০০ বছর আগে, যদিও এর সঠিক সময়কাল নিয়ে গবেষকদের মধ্যে আজও কৌতূহল রয়েছে। এই সুদীর্ঘ ইতিহাসের অনেক অংশই সময়ের আবর্তে এবং নথিপত্রের অভাবে আলো আধারের খেলায় ঢাকা পড়ে আছে। লেখক এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন যে প্রকৃত ইতিহাস কেবল রাজাদের কাহিনী নয়, বরং তা হল আপামর সাধারণ মানুষের কাহিনী। প্রাচীনকালে যখন এদেশে রাজাদের শাসন শুরু হয়নি, তখনকার সমাজ ব্যবস্থা ছিল অনেক বেশি গণতান্ত্রিক এবং মানবিক। মানুষ তখন দলবদ্ধভাবে বসবাস করত এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা ও যুক্তির মাধ্যমে সব সিদ্ধান্ত নিত। তারা নিজেরাই বন পরিষ্কার করে চাষাবাদ করত, ঘর তৈরি করত এবং সামষ্টিকভাবে দেশ পরিচালনা করত। সেই যুগে মানুষের মর্যাদা ছিল বংশ পরিচয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আজ থেকে প্রায় ২৩-২৪০০ বছর আগে যখন এদেশে প্রথম রাজতন্ত্রের সূচনা হল, তখন থেকেই সমাজের কাঠামোতে এক বিশাল পরিবর্তন দেখা দিল। রাজার সাথে এলেন তার অনুগত মন্ত্রী, সামন্ত আর উচ্চপদস্থ কর্মচারীদের দল। রাজকীয় শাসন পরিচালনার জন্য বিশাল সৈন্যবাহিনী বা লোক লস্কর নিয়োগ করা হল এবং অসংখ্য নতুন নিয়মকানুন ও আইন প্রণয়ন করা হল। এর ফলে সমাজে এক ধরনের ভয়ের সংস্কৃতি এবং বৈষম্যের সৃষ্টি হল। রাজাদের খুশির ওপর নির্ভর করত মানুষের ভাগ্য। কেউ রাতারাতি বড়লোক হয়ে যেত, আবার কেউ তার কোপে পড়ে প্রাণ হারাত। সেই সময় থেকেই ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হতে শুরু করল, আর যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই প্রজারা অর্থাৎ সাধারণ মানুষ ইতিহাসের আড়ালে ঢাকা পড়ে গেল। তবে প্রাচীনকালের বিভিন্ন কাব্য ও গ্রন্থ থেকে এই সাধারণ মানুষের জীবনযাত্রার কিছু চমৎকার চিত্র খুঁজে পাওয়া যায়। প্রাচীন বাঙালির পোশাক ও সাজসজ্জার দিকে তাকালে দেখা যায় যে তারা বেশ রুচিশীল ও পরিচ্ছন্ন ছিলেন। হাজার বছর আগেকার সাধারণ বাঙালি পুরুষেরা ধুতি পরতেন এবং নারীরা পরতেন শাড়ি। তবে আজকের যুগের তুলনায় তখনকার ধুতি ও শাড়ি লম্বায় অনেক ছোট হতো। সচ্ছল পরিবারের পুরুষেরা ধুতির সাথে চাদর ব্যবহার করতেন এবং নারীরা শাড়ির সাথে ওড়না পরতেন। এখনকার নারীদের মতো প্রাচীন বাংলার নারীরাও আঁচল টেনে ঘোমটা দিতেন। পোশাকের উপাদানের ক্ষেত্রে সুতি ও সূক্ষ্ম পাটের কাপড়ের চল ছিল ব্যাপক, তবে মখমল বা সিল্কের মতো দামি কাপড় কেবল উচ্চবিত্তের নারীরাই পরতেন। সাধারণ মানুষ জুতো পরার সুযোগ পেত না। জুতো পরা ছিল কেবল রাজসৈন্য বা পাহারাদারদের বিশেষ অধিকার। সাধারণ মানুষ চলাচলের জন্য কাঠের তৈরি খড়ম ব্যবহার করত। এছাড়া রোদ বৃষ্টি থেকে বাঁচতে ছাতা ও লাঠির ব্যবহারও খুব সাধারণ একটি বিষয় ছিল। সাজগোজের ক্ষেত্রে প্রাচীন বাঙালির মধ্যে এক ধরনের চমৎকার আভিজাত্য ছিল। ছেলেরা লম্বা বাবরি চুল রাখত কিংবা মাথার উপরে সুন্দর করে চূড়ো করে চুল বাঁধত। শৌখিন পুরুষেরা কপালে কোঁকড়া চুল চমৎকারভাবে সাজিয়ে রাখত। নারীদের চুলের বাহার ছিল আরও নজরকাড়া। তারা নিচু করে খোপা বাঁধতেন অথবা উঁচু করে ঘোড়াচূড় নামে বিশেষ ধরনের খোপা করতেন। কপালে সিঁদুর বা চন্দনের টিপ, চোখে কাজল আর খোপায় টাটকা ফুল ছিল তাদের প্রতিদিনের সাজের অবিচ্ছেদ্য অংশ। অলঙ্কারের ক্ষেত্রে ধনী দরিদ্রের মাঝে এক স্পষ্ট বিভেদ ছিল। সোনা, মণি আর মুক্তোর অলঙ্কার ছিল কেবল উচ্চবিত্তের মানুষের জন্য। তাদের ঘরের ছেলেরা সুবর্ণ কুণ্ডল পরত, আর মেয়েরা কানে তারঙ্গ নামে বিশেষ অলঙ্কার পরতেন। অন্যদিকে সাধারণ পরিবারের নারীরা হাতে শাখা, কানে কচি কলাপাতার মাকড়ে আর গলায় ফুলের মালা পরেই সন্তুষ্ট থাকতেন। প্রাচীন বাঙালির খাদ্যাভ্যাসের বর্ণনায় লেখক ভাতের প্রতি আমাদের চিরকালীন আকর্ষণের কথা বলেছেন। সরু সাদা চালের গরম ভাতের কদর সেই হাজার বছর আগেও সবচেয়ে বেশি ছিল। প্রাচীন সাহিত্যের বর্ণনা অনুযায়ী একটি আদর্শ খাবারের পাতে থাকত কলার পাতায় পরিবেশিত ধোঁয়া ওঠা গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরলা মাছ এবং ঘন দুধ। বাঙালি যে মাছপ্রিয় জাতি তার প্রমাণ সেই আমলেও ছিল। বিশেষ করে ইলিশ মাছ ছিল তাদের অতি প্রিয়। দক্ষিণাঞ্চলের মানুষ শুটকি খেতে পছন্দ করত। এছাড়া ছাগল, হরিণ ও বিভিন্ন পাখির মাংস বিশেষ উৎসবে খাওয়ার চল ছিল। বাঙালির মিষ্টি প্রীতির কথা না বললেই নয়।
ক্ষীর, দই, পায়েস ও ছানার পাশাপাশি খাজা, মোয়া, নাড়ু ও হরেক পদের পিঠের কদর ছিল আকাশচুম্বী। ফলমূলের মধ্যে আম, কাঁঠাল, তাল ও নারকেল ছিল প্রধান। সাধারণ মানুষ রান্নাবান্নার কাজে মাটির পাত্র ব্যবহার করত এবং মশলা দিয়ে পান খাওয়া ছিল তাদের অন্যতম শখ। বিনোদন ও যাতায়াতের ক্ষেত্রেও বাঙালির জীবন ছিল বৈচিত্র্যময়। পুরুষেরা শিকারে যেতে খুব পছন্দ করত এবং বীরত্ব প্রদর্শনের জন্য কুস্তি খেলার আয়োজন করা হতো। নারীরা সাঁতার কাটতে ও বাগান করতে ভালোবাসতেন। এছাড়া ঘরে বসে নারীরা কড়ির খেলা খেলতেন এবং পুরুষেরা দাবা ও পাশা খেলায় মগ্ন থাকতেন। নাচগানের খুব বড় প্রসার ছিল সেই যুগে। বীণা, বাঁশি, ঢাক আর ডমরুর সুরে বাঙালির উৎসবগুলো প্রাণবন্ত হয়ে উঠত। যাতায়াতের প্রধান ও সহজ মাধ্যম ছিল নৌকা। ধনীরা হাতির পিঠে বা ঘোড়াগাড়িতে চড়ে চলাচল করত। সাধারণ মানুষের একমাত্র বাহন ছিল গরুর গাড়ি, যা মূলত বিয়ে বা বিশেষ কোনো উৎসবে ব্যবহার করা হতো। এছাড়া পালকি ও ডুলির ব্যবহারও ছিল খুবই প্রচলিত। প্রবন্ধের এক পর্যায়ে লেখক এক গভীর সামাজিক সত্য উন্মোচন করেছেন। তিনি দেখিয়েছেন যে সমাজে যখন রাজার আগমন ঘটল, তখন থেকেই মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হল। কেউ হল প্রভু আর কেউ ভৃত্য। দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনার উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন যে একই দেশে দুই ধরনের বিপরীত চিত্র বিরাজ করত। একজনের কবিতায় ছিল সচ্ছলতার ছবি, যেখানে নারীরা সুগন্ধির ও অলঙ্কারে সজ্জিত, আর অন্যজনের কবিতায় ছিল নিদারুণ দারিদ্র্যের হাহাকার, যেখানে শিশুরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে এবং মা এক মণ চাল দিয়ে ১০০ দিন চালানোর দুঃসাধ্য চেষ্টা করছেন। লেখক আক্ষেপ করে বলেছেন যে রাজাদের শাসন আজ শেষ হয়েছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের সেই স্বপ্নের সরু সাদা চাল আর গাওয়া ঘি আজও অনেকের কাছে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কতকাল ধরে প্রবন্ধটি আমাদের এই শিক্ষা দেয় যে প্রকৃত ইতিহাস কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং এটি হল যুগ যুগ ধরে বয়ে চলা মানুষের জীবন সংগ্রাম আর অপ্রাপ্তির এক দীর্ঘ কাহিনী।